বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিএস ইস্পাত আয়োজিত এই কারিগরি এই টেকনিক্যাল আলোচনার আজকে আমি আবার আগের দিন যেটা বলেছিলাম যে ওয়েল ব্যালেন্স বিল্ডিং কীভাবে ডিজাইন করতে হয় সেটার পরের থেকে আমি শুরু করতে যাচ্ছি। যে প্রথমেই আমি যেটা বলতে যাচ্ছি যে স্ট্রেংথ ম্যাট্রিক্স অফ কংক্রিট অ্যান্ড স্টিল রিইনফোর্সমেন্ট। অনেকেই এই কথাটা আমাকে জিজ্ঞাসা করেছেন, অনেক সময় জিজ্ঞাসা করেন যে কত স্ট্রেংথ হতে হবে, কত স্ট্রেংথ স্টিল যদি ধরি আমরা এখানে আমি 420 এই এমপিয়ার এই স্টিলের ইয়ে রেখেছি, অর্থাৎ আমি 500 গ্রেডেরটা আমি এখানে দেইনি ইচ্ছা করে। আমরা আগে সেটা আলাপ করি, ভবিষ্যতে আমি ওটা সম্বন্ধে আলাপ করব। এখানে এই ধরনের স্টিল যদি থাকে, আগে যেটা আমরা 300 গ্রেডের স্টিল থাকতো সেখান থেকে এখানে 400, এখানে কংক্রিট স্ট্রেক কী হতে পারে। এখানে দেখবেন যে আমি একটা রিকমেন্ডেডটা একটা যে বিল্ডিং ডিজাইনের জন্য একটা যে ইয়ে রেখেছি যে 20-র কমে কোনো সময়ই 20 এমপিয়ার কমে, অর্থাৎ মোটামুটি 3000 PSI-এর কমে কোনো সময় কংক্রিট স্ট্রেক ডিজাইন করা যাবে না কংক্রিট। আর এটা তাই বলে যে যত স্ট্রেক বাড়তেছে তার জন্য অসম্ভব বাড়ানো দরকার, সেটাও কিন্তু কোনো দরকার নেই। মোটামুটি 20 থেকে 35 MPa পর্যন্ত, এবং 20 MPa-তে আমরা মনে করি 3000 PSI কংক্রিট, আর 35 MPa-তে আমরা মনে করি যে 5000 PSI কংক্রিট। একটা বিল্ডিংয়ে আমরা এটা যতটা খেয়াল রাখবেন, একটা বিল্ডিংয়ে আমরা হয়তো অনেকেই শুনেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন আইকনিক স্ট্রাকচার্সের মধ্যে 10,000 PSI, 14,000 PSI, এত PSI। নর্মালি কিন্তু 4,000 থেকে 5,000 PSI রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার্সের জন্য সবসময় ইউজ করা হয়। আনলেস যদি ওই ধরনের খুব উঁচু অনেক উঁচু বিল্ডিং যদি না হয়, তাহলে কিন্তু এর থেকে 4,000-এর বেশি যাওয়ার কোনো মানেই হয় না। কারণ আপনি তো এটার কনসিস্টেন্সি রাখতে পারবেন না, স্ল্যাবে পারবেন না, অমুক জায়গায় পারবেন না, ফলে এটার একটা প্রবাবিলিটি থেকেই যাচ্ছে। সেই জন্য এটা দেখা যায় যে আমরা এই কংক্রিট স্ট্রেকটা 3000-এর কম কোনো সময় করা যাবে না, এবং আপনার 35 স্ট্রেক পর্যন্ত হলে পরে যথেষ্ট। এর মধ্যে স্টিলের যে থাকুক না কেন এটা চলে যেতে পারে। এখানে আরেকটা জিনিস এখানে বলতে চাই যে কংক্রিটের ব্রিক অ্যাগ্রিগেট কংক্রিট দিয়ে যদি আপনি ডিজাইন করলেন আর্থকোয়েকের জন্য, তারপর ব্রিক অ্যাগ্রিগেট কংক্রিট দিয়ে যদি মেইন লোড বেয়ারিং মেম্বারগুলোকে যদি ডিজাইন করেন, সেটাও কিন্তু ঠিক হবে না। ব্রিক অ্যাগ্রিগেট কংক্রিটের এটার ডিফরমেশনটা অনেক বেশি হয়ে যায়, হিসাবের বাইরে অনেক সময় দেখা যায়। তার ইয়ের ভ্যালু কম। এর ভ্যালুটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইটা সবসময় যে কোনো ডিফ্লেকশনের যে কোনো ইকুয়েশনে ইটা কিন্তু সবসময় নিচে, অর্থাৎ একটা ডিভাইডেড বাই সামথিং ফলে এর ভ্যালুটা যদি কম হয়, যদি আমরা কংক্রিটের ভ্যালু অনেক সময় আমরা স্টোন অ্যাগ্রিগেটের কংক্রিট যে 3000-4000 PSI যদি আমরা 3 ধরি, অনেক সময় ব্রিক হলে পরে দেখা যায় এটা 2 হয়েছে, ফলে 1.5 গুণ হয়ে যাচ্ছে ডিফ্লেকশন স্ট্রেট, আর কোনো কথা নেই। ফলে এই জিনিসগুলো দেখা যাচ্ছে স্ট্রেংথ ম্যাট্রিক্স অফ কংক্রিট অ্যান্ড স্টিল রিইনফোর্সমেন্ট, এই জিনিসটা আমি এখানে রেখেছি। নেক্সট হচ্ছে আউটলাইন অফ সেসমিক ডিজাইন মেথড। ডিজাইন মেথড খুব সিম্পল, আপনি এটা আস্তে আস্তে চিন্তা করবেন। প্রথমে ডিজাইন ডাটা কী, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ সেসমিক ফোর্সেস কী, আপনার মেথড অফ অ্যানালাইসিস কোনটা নিচ্ছেন, স্টোরি মানে প্রত্যেকটা তার ড্রিফট পি ডেল্টার ইফেক্টস কী, পি ডেল্টা মানে 2টা ফ্লোরের কী ইয়ে হচ্ছে, সফট স্টোরি, টর্শনাল ইফেক্টস অ্যান্ড ওভারটার্নিং ইফেক্টস। এই জিনিসটা কিন্তু আপনাদের সবসময় খেয়াল করতে হবে। এবং আমি দেখেছি এই টর্শনাল ইফেক্ট সম্বন্ধে আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না, কারণ এই 15 তলা 20 তলা বিল্ডিং করতে গেলে পরে দেখা যায় আর্কিটেক্টদের ওনাদেরও কোনো করণীয় কিছু থাকে না। কারণ শেয়ার ওয়ালগুলো এমন একটা জায়গাতে ওনারা কোর বা লিফট ওয়ালগুলো এমন একটা জায়গায় ওনারা প্লেস করেন, হয়তোবা সেন্ট্রালি প্লেস করা সম্ভব না, হয়তোবা দেখা যায় যে রাস্তার লোকেশনের জন্য বিল্ডিং মানে প্লটের সাইজের জন্য নির্ভর করে এইগুলো এক কোণার দিকে চলে আসে, একটা সাইডে চলে আসে, তখনই কিন্তু টর্শনাল ইফেক্টটা খুব সাংঘাতিক রকম হয়। এবং এই টর্শনাল ইফেক্টটা কিন্তু কোনো সময় অ্যালাউ করে না, এবং এটা কিন্তু কোর্টে সাংঘাতিক রকমভাবে এটা রেজিস্ট বলে। ফলে এই জিনিসটা খেয়াল করতে হয়, আর্কিটেক্টের সাথে আগের থেকে বসতে হয়, যেটাকে ওইখানে অনেক সময় আমরা এমনও করেছি, এমনও দেখেছি অনেক বেশি স্টিভ আছে, সেখানে দেখা গেল 2-1টা ওয়ালকে আমরা ছেড়ে দিয়ে আমরা ওইটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, অর্থাৎ দুই পাশের যে কতটুকু ইফেক্ট আছে সেই ইফেক্টটাকে আমরা কমায় আনার চেষ্টা করি। এটার জন্য অনেক ফর্মুলা আছে, দেখবেন আমরা। দেন ল্যাটারাল লোড অ্যানালিসিস কীভাবে করতে সেটা দেখতে হবে, এবং কম্বাইন্ড লোড ইফেক্টসটা কী, সবগুলো যেটা দিয়ে আছে। এবং তারপর এগুলো সব হওয়ার পরে ডিজাইন অফ মেম্বার্স হচ্ছে, ডিজাইন অফ মেম্বার্স হওয়ার পরে এরপরে হচ্ছে ডিজাইন অফ বিমস, কলামস অ্যান্ড
শিয়ার ওয়ালস বা স্ল্যাবস ইটসেট্রা। বিমস কলাম, বিমসের মোমেন্ট যদি একবার বাইর করতে পারেন আপনার আর কোনো চিন্তা নেই। কলাম যদি আপনি বাইর করতে, কলামের মোমেন্ট শিয়ার যদি বাইর করতে পারেন, আপনার তার একটা ডায়াগ্রাম, ইন্টারাকশন ডায়াগ্রাম করলে সেই ডায়াগ্রামের একটা যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে ওর মধ্যে সেই কলামগুলো থাকতেছে কিনা হয়ে যাচ্ছে। আর ডিজাইন অফ বিমস মানে তো একেবারে M=AS/FY D-A/FI × D-A/2 ফর্মুলাতে একটা, এটা তো যে কেউ জানে। অথবা যারা ওয়ার্কিং স্ট্রেসে করতে চায় AS/FS/ZD, আমি মাঝে মাঝে যোগ করে বলি, এটা তো সব বাচ্চারাও পারে। আজকাল বাচ্চারা যে ধরনের চালাক, তাদেরকে খালি শিখাই দিলে হবে যে মোমেন্টে এইটাই পেরে যাবে। ডিজাইন অফ কলামসের জন্য সবচেয়ে সোজা হচ্ছে যেটা ইন্টারাকশন ডায়াগ্রাম করে নেওয়া। আজকাল অনেক বই পাওয়া যায়, ইন্টারাকশন এশিয়ারও বই আছে, এখান থেকে আমরা সরাসরি বাইর করি। অর্থাৎ অ্যানালাইসিসটাই হচ্ছে কঠিন, অ্যানালাইসিসটা হতে হবে কারেক্ট। সব কিছু ডিজাইন ডাটার থেকে শুরু করে সব কিছু হিসাব করে লোড কম্বিনেশন করে দেখে এনে আলটিমেটলি আপনার ক্রিটিক্যাল কোন কন্ডিশনের ক্রিটিক্যাল লোডগুলো কত, ক্রিটিক্যাল শিয়ারগুলো কত, সব কিছু হিসাব করার পরে আপনি যখন আসতেছেন তারপরে আপনি স্ট্রাকচারাল ডিজাইন করতেছেন। অতএব এখানে যেতে পারলে আর কোনো অসুবিধা নেই। এরপর আসছে ফ্রেম সিস্টেম। একটা বিল্ডিং কীভাবে থাকবে, যদি একটা সিঙ্গেল একটা লাইন থাকে, একটা সুপারি গাছ আছে, একটা তাল গাছ আছে, বা একটা নারকেল গাছ আছে, ঝড়ের সময় যদি দেখেন, আর্থকুয়েকের সময় তো আমরা খেয়াল করি না, ঝড়ের সময় আমরা দেখতে পারি ঘর থেকে, দেখা যাবে যে সুপারি গাছটা বেঁকে যাচ্ছে অনেকখানি, আবার তাল গাছটা একটু কম বেঁকতে কাছাকাছি থাকে। ফলে একটা ফ্রেম যদি সিঙ্গেল একটা ফ্রেম থাকে, একটা সিঙ্গেল একটা পোল থাকে, তার যে দুলবে বা যতটুকু ইয়ে হবে, তাহলে দুইটা যদি ফ্রেম একসাথে টাই করা থাকে তাহলে একরকম হবে। এটাকে আমরা ফ্রেম সিস্টেম বলতেছি। এইটি হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেমগুলো 3 রকম আছে আমাদের কাছে। 3 রকম হতে পারে। একটা হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নট মিটিং স্পেশাল ডিটেইলিং রিকোয়ারমেন্টস ফর ডাকটাইল বিহেভিয়ার। এটা হচ্ছে যে অর্ডিনারি মোড, তার কোনো ডাকটাইল বিহেভিয়ারের জন্য আমার কোনো চিন্তা করতে হবে না। এটাকে খুব সিম্পল টাইপ, একটা বিমস অ্যান্ড কলামস দিয়ে সেটা হয়ে যেতে পারে, সেটা সম্ভব। ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এটা একটা স্টিল ফ্রেমও হতে পারে, ডিজাইনের অ্যাকর্ডিং উইথ একটা BNBC যে 93-তে যেটা দেওয়া আছে সেটা থেকে হতে পারে। ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম কংক্রিট অথবা স্টিলের যে কোনো ফ্রেমে এটাতে হতে পারে। এরপরে আসতেছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্পেশালি ডিটেইল টু প্রোভাইড ডাকটাইল বিহেভিয়ার। অর্থাৎ আর্থকুয়েক হলে পরে আমরা এর আগের দিন বলেছিলাম যে ডাকটিলিটি এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এগেন্স্ট দ্য আর্থকুয়েক, যে এমনভাবে একটা স্ট্রাকচার ডিজাইন করতে হবে সিভিয়ার স্ট্রাকচারস যাতে স্ট্রাকচার ভেঙে না পড়ে, যা যথেষ্ট ডিফরমেশন যাতে হয়, সেটা হচ্ছে ডাকটিলিটি তার এফেক্টে। ফলে এই 3টা মোটামুটি দেখা যাবে যে আর্থকুয়েক করতে গেলে পরে আমরা SMRF যেটা বলি, সংক্ষেপে বলা হয় OMRF, IMRF, SMRF, অর্থাৎ অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অ্যান্ড স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এখানে ডুয়েল সিস্টেম থাকতে পারে, 2টা সিস্টেমে থাকতে পারে। খালি যে কলাম আর বিম দিয়ে যে আপনি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করা যাবে তা না, ডুয়েল সিস্টেম, কম্বিনেশন অফ ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অ্যান্ড শিয়ার ওয়ালস। কারণ শিয়ার ওয়াল যদি ঠিক মতো প্রোভাইড করা যায়, মোস্ট অফ দ্য হাইলাইট স্ট্রাকচারে শিয়ার ওয়াল থাকে, কোর থাকে, কোরগুলোকে আমরা শিয়ার ওয়াল দ্বারা তুলি, কোরগুলার স্টিফনেস অনেক বেশি, তার ডিফ্লেকশন অনেক কম। সেটা থেকে আমরা এরপরে যখন আমরা খুব সিম্পল ওয়েতে কিছু কিছু আমরা হিসাবের দেখাবো, তখন আমরা দেখাবো যে একটা ওয়াল কীভাবে বিহেভ করে, ওয়াল হলে পরেই তার ডিফ্লেকশন কীরকম কমে যায়। ফলে এটা হলো ডুয়েল সিস্টেম, কম্বিনেশন অফ স্পেশাল ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অ্যান্ড শিয়ার ওয়াল। শিয়ার ওয়াল এটা সবসময় দেখা যায় যে কোনো স্ট্রাকচারসে এটা হতে পারে। অর্থাৎ ফ্রেম সিস্টেমে আপনার কলাম দিয়ে হতে পারে, কোনো ইয়ার কোনো কারণ নেই। কনগ্রাচুলেশনস জিপিএস ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজির এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত, এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। তাহলে এখানে দেখতেছেন একটা টিপিক্যাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম উইথ বিমস অ্যান্ড কলামস। এটা একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, জাস্ট নর্মাল কলাম দিয়ে থাকতেছে। এটা এই ধরনের স্ট্রাকচার্স তো আমাদের এখানে অনেক আছে, এবং এটা অনেক ডিজাইনার এখানে কলামগুলো হয়তো বেশি মোটা হয়ে যাচ্ছে, কারণ পুরো ডিফ্লেকশনটা তাকে কলামের স্টিফনেসের সাথে সম্পর্ক আছে। কলাম যদি যে ডিরেকশনটা ক্রিটিক্যাল, সেই ডিরেকশনে যদি কলামটা একটু লম্বা হয়, এলোনগেটেড হয়, তাহলে কিন্তু বেটার।
এখানে যেমন এক্স আর ওয়াই ডিরেকশনটা কিন্তু উইকার, কারণ এক্স ডিরেকশনে এখানে 5টা বে আছে, অর্থাৎ 6টা কলাম আছে, আর ওয়াই ডিরেকশনে 3টা বে আছে এবং 4টা কলাম আছে। ফলে একটা কলামের ডিফ্লেকশন যদি 1 হয় আর যে 4টা কলাম একত্রে 1 করে, তাহলে আমি মনে করি যে কথার কথা এটা, যে তার ডিফ্লেকশন তখন 1/4 হবে, আর এদিকে 6টা কলাম থাকতে 1/6 হবে। ফলে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে ইলালগেশনটা যদি বেশি হয় তাহলে একটা সুবিধা আছে। নেক্সট হচ্ছে যে এখানে ল্যাটারাল ফোর্স রেজিস্টিং সিস্টেমস, বেসিক টাইপ কী হতে পারে, কতগুলো টাইপ দেখা যায় যে শিয়ারকে কারেক্ট করতেছেন আপনি এভাবে, তারপরে এখানে করতেছেন যে বিমের স্ল্যাবটাকে মোটা করছেন, তারপরে দেখতেছেন যে পারতেছেন না তখন ব্রেস করতেছেন, দেখতেছেন ইনক্লাইন ব্রেসিং ইজ ভেরি ইফেক্টিভ। অনেক বড় বড় বিল্ডিংয়ে দেখবেন এটা আছে। পা দিকে দেখেন নিচে যে শিয়ার ওয়ালস আছে, চারদিকে একটা শিয়ার ওয়াল এমনভাবে গেল হুইচ ইজ এ ভেরি যে জিনিসটা এখানে যেটা দেখানো হয়েছে সাংঘাতিক রকম স্টিফ। এটা উপরেগুলো হচ্ছে বেসিক টাইপস, ফ্রেমে আছে, ফ্রেমটাকে রাখার জন্য আপনি এখানে ডায়াগোনাল দিয়ে করে রেজিস্ট করে ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করার জন্য আপনি তাকে ইমপ্রুভ করলেন। আর নিচে হচ্ছে শিয়ার ওয়াল, এবং শিয়ার ওয়াল দিয়ে দেখেন যে মাঝখানে আছে মোমেন্ট ফ্রেমগুলো, বাঁ দিকে আছে 4 কোণা 4টা শিয়ার ওয়াল। এটা একটা সাংঘাতিক রকমের স্ট্রং একটা এই ধরনের একটা স্ট্রাকচার আমরা রিসেন্টলি বেশ কিছু আগে থেকে ডিজাইন করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এটা ক্যান্টনমেন্টের ভিতরে যেটা 16তলা বিল্ডিং আছে, দুটাতেই কিন্তু এই ধরনের আর্কিটেক্ট যিনি করেছেন, এটা কিন্তু ঠিক কর্নারের দিকে ঠিক এইরকম শিয়ার ওয়াল আছে। এর থেকে আরেকটু ওয়াইড হবে এবং বড় বড় স্প্যানের প্রায় 8 মিটার 9 মিটার করে স্প্যান একটা ইয়ার, বাট এই ধরনের চারদিকে ঠিক 4টা এরকম মানে অ্যাঙ্গেলের মতো 4টা করে শিয়ার ওয়াল আছে। মাঝখানে একটা মোমেন্ট ফ্রেম এবং তারপরে ব্রেস্ট ফ্রেম দেখতেছেন যে এপাশে ফ্রেমটাকে ওইভাবে না কেটে ওয়াল দিয়ে রাখা হয়েছে, ওয়াল দিয়ে তারপরে এটাকে ব্রেস করা হয়েছে। ফলে এই হচ্ছে ল্যাটারাল ফোর্স রেজিস্টিং সিস্টেমস। আপনি কোনটা নেবেন, আর্কিটেক্টের সাথে কীভাবে কোনটা যাবে, আর্কিটেক্টের সাথে বললে আলাপ করতে, যে কোনো বড় স্ট্রাকচার উঁচু স্ট্রাকচার করতে গেলে পরে আর্কিটেক্টের সাথে আর্কিটেক্টের উচিত প্রথমেই যারা এই স্ট্রাকচারাল এই স্ট্যাবিলিটি বা এই ধরনের সিস্টেম বোঝেন এমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করে নেবেন, আলাপ করে বেসিক তার ইয়েটা করা শুরু করবে, প্ল্যানটা করা শুরু করবে, তাহলে দেখবেন যে কোনো ধরনের অসুবিধা হবে না। এইখানে দেখতেছেন আপনি এখানে যে এসডিসি সেসমিক ডিজাইন ক্যাটাগরি যেটা, এটার একটা বড় চার্ট আছে, এটা আপনারা দেখলে বুঝবেন যেটা কীভাবে পারমিট করা যায়। ওই লালগুলো যেখানে আছে এই জায়গায় করাই যাবে না, অর্থাৎ এখানে ডিটেইল, এটার মধ্যে আমি ডিটেইল ঢুকতে চাচ্ছি না। এটা যখন আপনারা ডিজাইন করবেন তখনই দেখেন ডিফারেন্ট ফ্রেম সিস্টেমস উইথ রেসপেক্ট টু এইচডিসি সেসমিক ডিজাইন ক্যাটাগরি, কোনটা কোথায় ক্যাটাগরি যেটা আমরা আগে বলেছি সেই কোনটা কোথায় করা যাবে। লাল যে জায়গাগুলো আছে হলুদগুলো করা যাবে, লালগুলা করা যাবে না। এবং এখানে সব কিছু দেখেন ভ্যালুগুলো সব, আর এর ভ্যালু কী হবে, কী হবে, সব কিছু দেওয়া আছে এক চার্টের মধ্যেই। নেক্সট আসতেছে ভালনারেবিলিটি অফ স্ট্রাকচার আন্ডার আর্থকোয়েক। এইটা হচ্ছে যে স্ট্রাকচার আন্ডার আর্থকোয়েক আর ভালনারেবল ডিউ টু কিসের জন্য কিছু ভালনারেবল বেশি হয়, অ্যাসিমেট্রি ইন কনফিগারেশন, অর্থাৎ আর্কিটেক্ট কীভাবে করেছে তার সেই কনফিগারেশনের অ্যাসিমেট্রি যদি বেশি থাকে। ইররেগুলারিটি ইন কনফিগারেশন, অর্থাৎ এই ইরেগুলারিটি বা কীরকম আছে সেটা। সফট স্টোরি, আপনারা শুনেছেন সফট স্টোরি উইক স্টোরি, আমরা সে সম্বন্ধে একটু আলাপ করব। সফট স্টোরি যদি হয়, ডিগ্রেডিং বিহেভিয়ার অফ লোড রেজিস্টিং মেম্বার্স, এটা একটা হতে পারে আন্ডার রিপিটেটিভ লোডের মধ্যে যদি হয়। দেন স্লেন্ডার কনফিগারেশন অফ স্ট্রাকচার উইথ হেভি মাস আর টপ, অনেক সময় আমরা মনে করি যে একটা 4টা কলামের উপরে যে একটা হাই একটা লোড থাকলো সেটার জন্য কিন্তু হবে। ফলে ভালনারেবিলিটি অফ স্ট্রাকচার আন্ডার আর্থকোয়েক, এই কয়েকটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে এবং এই কথাগুলো আর্কিটেক্টের সাথে প্রথমেই বলতে হবে, প্রথমেই ওনাদের সাথে আলাপ করে। এবং আমি তো দেখেছি আমার সাথে, আমি এত কিছুর সাথে জড়িত ছিলাম বা জড়িত আছি, আমার সাথে আবার কোনো আর্কিটেক্ট, খুব নামি না বাংলাদেশের যত আর্কিটেক্ট, আমার সাথে কারোর কোনো দিন কোনো প্রবলেম হয়নি, মাজার ইসলাম স্যারের সাথে পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি। ফলে আমাদের এই জিনিসগুলো ঠিক সুন্দরভাবে বুঝাতে পারলে আর্কিটেক্টরা সবসময় এটা ভালো বুঝতে পারেন এবং তারা তখন সেইভাবে চিন্তা ভাবনা শুরু করেন। নেক্সট হচ্ছে দেখছেন এবার সফট স্টোরি গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ উপরের দিকে আপনি একটা ওয়াল দিলেন কিন্তু নিচের দিকে দেখলেন কী অবস্থা আছে কলাম, তখন যদি কোনো ইয়ার করে তার বিল্ডিংটা কিন্তু এরকম হয়ে যেতে পারে। এটি হচ্ছে মুশকিলটা, কারণ আর্থকোয়েকের জিনিসটা মোশনটা কিন্তু বাঁ দিকে যেটা আপনি দেখানো আছে এখানে লেখা নাই, এটা কিন্তু ফোর্সগুলো হচ্ছে শিয়ারটা কীভাবে ট্রান্সফার হচ্ছে, নিচে কম উপরের দিকে কিন্তু আস্তে 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 বড় হচ্ছে। ফলে সফটের নিচের দিকে যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ। অনেক সময় দেখা যায় বিল্ডিংটা আপোষে শুয়ে পড়েছে অথচ উপরের দিকে ঠিক আছে। নেক্সট এটা স্ট্রং ব্রেসিং, এরকম অবস্থায় যদি হয়
তখন স্ট্রং ব্রেসিং দিয়ে নিচে এটাকে ঠিক রাখতে হবে যাতে এটা বেঁকে না যেতে পারে। স্ট্রং, তার জন্য স্ট্রং ব্রেসিং, লেস ভালনারেবল গ্রাউন্ড স্টোরি ইন মাল্টি স্টোরি বিল্ডিংস উইথ প্রভিশন অফ স্ট্রং ব্রেসিং। এই ব্রেসিংগুলো দিতে যায় যদি আর্কিটেক্ট যদি বলে যে এখান দিয়ে দেওয়া যাবে না, অন্য বন্দোবস্ত করে, বাট এই ধরনের স্ট্রাকচার অনেক আছে যে এই ধরনের ব্রেসিং দিয়ে রাখা হয়। কারণ গ্রাউন্ড ফ্লোরে অনেক সময় দেখা যায় যে ইউজটা অন্যরকম, পার্কিং মেনলি থাকে, ওপেন স্পেস থাকে, ফলে এখানে এই ব্রেসিংটা যদি কলামের লাইনে দেওয়া যায় তাহলে অনেক উপকার হবে। কনগ্রাচুলেশনস জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত, এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেক্সট হচ্ছে দেখতেছেন যে একটা জিনিস যেন এটা হচ্ছে যে কীরকম এটা হওয়া উচিত সেটা দেখতেছেন যে কলাম, স্ট্রং কলাম কোনটাকে বলে আর উইক কলাম কোনটাকে বলে। স্ট্রং কলাম, উইক বিম। আপনি যদি মনে করেন যে একটা কলাম এবং এই কথাটা আপনারা শুনেছেন, স্ট্রং কলাম, উইক বিম, বিম কলামের যে অবস্থা, কলাম যদি স্ট্রং হয়, উইক বিম যদি হয়, তাহলে বিম কোনো কারণে ভেঙে পড়তে পারে, তাহলে বিল্ডিং ভেঙে পড়বে না, এ সম্বন্ধে শিওর থাকতে পারেন। বিমের ওই জায়গাটাতে হয়তো কলাপস করে এটা ঝুলে থাকলো, হলো, বিল্ডিংও ভেঙে না। কিন্তু যদি উইক কলাম হয় আর স্ট্রং বিম হয়, বিম যেরকমভাবে শেয়ার ওরকমভাবে টেনে আনবে, কলাম যদি না পারে তাহলে কিন্তু কলাপস করবে। এর জন্য এখানে দেখানো যে স্ট্রং কলাম উইক বিম ডিজাইনে একেবারে টিক দেওয়া আছে বাঁ দিকে, আর ডান দিকে দেখতেছেন এখানে লাল ক্রস করে দেওয়া আছে। রিইনফোর্স কংক্রিট বিল্ডিং ডিজাইনে দি বিমস মাস্ট বি দ্য উইকেস্ট ইন লিঙ্কস, not the columns. This can be achieved by appreciably sizing the members and providing correct amount of steel reinforcement in them. এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে স্ট্রং বিম হবে না, স্ট্রং কলাম অ্যান্ড উইক বিম। নেক্সট হচ্ছে যে বিম কলাম, এখানেও দেখতেছে যে তার জয়েন্টগুলো কীরকম হচ্ছে, সেটা কোনটা হতে পারে আর কোনটা না হতে পারে সেই জিনিসটা খেয়াল করে রাখতেছেন। অর্থাৎ সবসময় বিম কলামের জয়েন্টে স্ট্রং কলামস যে উইক বিম সেটা থাকলে পরে যেটা হয় বাঁ দিকে দেখেন, আর ডান দিকে যেটা দেখতেছেন সেটা হচ্ছে উইক কলামস আর স্ট্রং বিমস। এইটা দেখেন দু একটা আমি ছবি দেখে আজকে আমরা শেষ করব, কারণ আমাদের খুব হাইলি থিওরিটিক্যাল জিনিস এসে গেছি আমরা। শর্ট কলাম ক্লোজ আপ ইনএডিকুয়েট স্টিল আপ টাইস, এইটা কাছে 2001-এ যেটা দেখা গেছে যে এই ধরনের কলামগুলোতে টাই যদি না থাকে প্রপারলি, তাহলে দেখা যায় যে অনেক সময় এটা ওইখান থেকে ওটা করতে চায়। টাইগুলার, আপনাদের যদি টাইগুলার সম্বন্ধে সবাই আমি দেখেছি, টাইগুলা কেন দেওয়া হয়, এই টাইগুলার প্রয়োজনীয়তা কী, এই যে কোনো রিইনফোর্স কংক্রিটের বইতে, এটা কিন্তু কোডে কিন্তু এটা পরিষ্কার বলা নাই, কিন্তু রিইনফোর্স কংক্রিটের বইতে মেকানিক্স, অর্থাৎ রিইনফোর্স কংক্রিটের মেকানিক্সের দেখা যায় যে টাইয়ের সরাসরি কয়েকটা ফাংশন আছে। আমি এটা বলে আজকে আমরা শেষ করব দু একটা ছবি দেখিয়ে, যে টাই এটাকে তার রডগুলা হচ্ছে হাইলি স্ট্রেসড রড। আপনি যদি একটা ইয়াতে যদি লোড থাকে 1000 কিপ, দেখা যায় যে কংক্রিট যা নিচ্ছে, রড নিচ্ছে তার অর্ধেক। তো রড নিলে পরে রডের তো কয়েকটা রড আছে, সে তার মধ্যে তার স্ট্রেস অনেক বেশি, তার স্ট্রেস হয়তো দেখা যাচ্ছে যে 30,000 PSI তার স্ট্রেস, হাইলি স্ট্রেস থাকতেছে, তার কংক্রিট কাভার থাকতেছে কম, ফলে এগুলো যদি টাইট ঠিক মতো না থাকে তাহলে হাইলে এগুলা বাল্জ আউট করবে, বাল্জ আউট করলে বাইরের দিকে যাবে এবং ভিতরের দিকে যাবে না। এবং তার জন্য দেখতেছেন এখানে যে বাঁ দিকে বেঁকে আছে, এবং এই টাইটা কিন্তু ধরে রাখার কথা। টাইগুলো যদি খুব ঘন ঘন থাকে এটা কিন্তু তাইলে হবে। আর্থকোয়েকে কিন্তু এই টাইগুলোই দেখবেন যে আপনারা অনেক ঘন ঘন দেওয়ার কথা বলে। এখানেও দেখতেছেন যে আর একটা কলাম আমি দেখাচ্ছি, যে আমি কয়েকটা ছবি দেখাচ্ছি, আমি এর পরের দিন আবার আরও কিছু ছবি দেখাবো। এখানেও দেখা যায় টাইয়ের তখন হচ্ছে রিংটা কেমন থাকবে, রিংয়ের হুকটা কেমন থাকবে, এগুলো সম্বন্ধে আমরা আরও ডিটেইল আলাপ করবো সবাই মিশে। আমরা দেখতেছেন এখানে কলাপসটা কীরকমভাবে কলাপস করেছে, ড্যামেজের এই কলামের ড্যামেজটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। এনিওয়ে, আমরা আজকে এই পর্যন্তই থাকি। আমরা ছবি দেখে আমরা আবার সামনের দিনে আবার আমরা এই সম্বন্ধে কথাবার্তা বলবো, কারণ আমরা ডিজাইন সম্বন্ধে একটুখানি আরও ডিটেলে যেতে চাই। এবং আপনারা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। পার্টিকুলারলি আমি মনে করি যে জিপিএইচ ইস্পাত একটা সুন্দর বন্দোবস্ত করেছেন। এই ধরনের ল্যাঙ্গুয়েজ জেনারেল কথাবার্তা বলা যায়, কিন্তু এই ধরনের টেকনিক্যাল এবং পার্টিকুলারলি আর্থকোয়েক বেস কথাবার্তা অনেকেই শুনতে চান, অনেকেই বুঝতে চান, অনেকেই আরও ডিটেলে যেতে চান। আমি যার জন্য জিপিএইচ ইস্পাত
যারা রিসেন্টলি তারা একটা খুব ভালো স্টিল, বাংলাদেশ স্টিল ফ্যাক্টরি তারা বাংলাদেশে দিয়েছেন, সেখানে খুব ভালো কোয়ালিটির, খুব পিউরিফাইড কোয়ালিটির স্টিল তারা তৈরি করতেছেন আমাদের জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে বা আপনারা যারা শুনতেছেন সবাইকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকেন, আমাকে জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।